আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ৩০০ বছরের এক অবিশ্বাস্য আর ভীষণ নাটকীয় ইতিহাস নিয়ে। অপরিমেয় ধনসম্পদ, শ্বাসরুদ্ধকর সব স্থাপত্য আর শেষে একেবারে চূড়ান্ত পতনের এক রোমাঞ্চকর কাহিনী, মুঘল সাম্রাজ্যের ইতিহাস। আমাদের এই বিশেষ বিশ্লেষণে উঠে আসবে ঠিক কিভাবে সম্রাট বাবর থেকে শুরু হওয়া একটা রাজবংশ একদম ক্ষমতার চরম শীর্ষে পৌঁছায়, আর শেষমেশ বাহাদুর শাহ জাফরের মাধ্যমে কিভাবে তা কালের গর্বে হারিয়ে যায়। ১৫২৬ সালের সেই উচ্চাভিলাষী সূচনা থেকে শুরু করে ১৮৫৭ সালের এক মর্মান্তিক সমাপ্তি। এই বিশাল টাইমলাইনটা কিন্তু খুব পরিষ্কারভাবে তুলে ধরে কিভাবে একটা সাম্রাজ্য ধাপে ধাপে সাফল্যের একদম চূড়ায় ওঠে আর তারপর ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে যায়। তো আজকের এই আলোচনার মূল বিষয়গুলোকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। ১. সাম্রাজ্যের সূচনা ও সংগ্রাম। ২. আকবর এবং স্বর্ণযুগ। ৩. সম্পদ ও শিল্পের চূড়ান্ত শিখর। ৪. আওরঙ্গজেব এবং পতনের বীজ। এবং ৫. শেষ মোগল ও চূড়ান্ত পতন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। পর্ব ১, সাম্রাজ্যের সূচনা ও সংগ্রাম, বাবর এবং হুমায়ুন। এই যে এত পরাক্রমশালী একটা রাজবংশ, এর শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না, বরং ব্যাপারটা ছিল ভীষণ অনিশ্চিত আর বিপদসংকুল। ১৫২৬ সালে সম্রাট বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বীজ বপন করেছিলেন ঠিকই, কিন্তু এটা যে টিকে থাকবে তার কোনো নিশ্চয়তা তখনও ছিল না। বাবরের মৃত্যুর পর উত্তরাধিকারী হুমায়ুনকে এমন কিছু তীব্র চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল যা এই সাম্রাজ্যের অস্তিত্বকেই একেবারে গোড়াতেই হুমকির মুখে ফেলে দেয়। হুমায়ুনের এই মরিয়া সংগ্রামের গল্পটা কিন্তু দারুণ নাটকীয়। প্রথমে তিনি শেরশাহ সুরির কাছে সম্পূর্ণ সাম্রাজ্য হারালেন। এরপর পারস্যে ১৫ বছরের এক অসম্ভব কঠিন নির্বাসন জীবন, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে হিন্দুস্তানের সিংহাসন পুনরুদ্ধার করা হলো ঠিকই, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক তার কিছুদিন পরই সিঁড়ি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো তার। একটা রাজবংশ টিকিয়ে রাখার এই যে মানবিক সংগ্রাম, সত্যি বলতে ভাবলে অবাক লাগে। পর্ব ২, আকবর এবং স্বর্ণযুগ। অস্তিত্ব টিকিয়ে রাখার ওই যে কঠিন সংগ্রাম, সেখান থেকে এই সাম্রাজ্য এরপর প্রবেশ করে এক অভূতপূর্ব আর অভাবনীয় সমৃদ্ধির যুগে। সম্রাট আকবরের দূরদর্শী নীতিগুলোই এর পেছনের সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে কাজ করেছিল। তিনি ধর্মনিরপেক্ষতা আর উদার নীতি গ্রহণ করলেন, জিজিয়া কর বাতিল করলেন, আর দিন-ই-ইলাহি নামের একটা নতুন মতাদর্শের সূচনা করলেন। এই অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোই সরাসরি সাম্রাজ্যের স্বর্ণযুগের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল। আর এই স্বর্ণযুগের একটা বড় প্রমাণ হল সুবাহা বাংলা। মোঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী এই প্রদেশটা মূলত কাজ করত একটা বিশাল অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে। কৃষি আর বিশ্বব্যাপী বাণিজ্যের ওপর ভর করে এটা গড়ে উঠেছিল। আকবরের অসাধারণ প্রশাসনিক দক্ষতার কারণেই বাংলার মতো অঞ্চলগুলো আক্ষরিক অর্থে ক্ষমতার একদম মূল কেন্দ্রে পরিণত হয়েছিল। এই ৫০ সংখ্যাটা এখানে ভীষণ তাৎপর্যপূর্ণ। এটি হল সম্রাট আকবরের টানা ৫০ বছরের স্থিতিশীল আর সমৃদ্ধশালী শাসনকাল। এই দীর্ঘ সময়টা মুঘল সাম্রাজ্যের ভিতকে একদম পাথরের মতো মজবুত করে দিয়েছিল। পর্ব ৩, সম্পদ ও শিল্পের চূড়ান্ত শিখর, জাহাঙ্গীর এবং শাহজাহান। এই যুগে এসে সাম্রাজ্যের বিপুল ধনসম্পদ রূপ নিতে শুরু করে কিংবদন্তিতুল্য সব বিশাল স্থাপত্যে। একদিকে জাহাঙ্গীর প্রশাসন আর বাণিজ্যের ওপর ফোকাস করে সাম্রাজ্যে দারুণ একটা স্থিতিশীলতা এনেছিলেন। তিনি সুবা বাংলার রাজধানী হিসেবে ঢাকাকেও প্রতিষ্ঠা করেন। আর এই মজবুত প্রশাসনিক ভিত্তির উপর দাঁড়িয়েই শাহজাহান সুযোগ পেলেন তার স্থাপত্যের প্রতি আসক্তি মেটানোর। নির্মাণ করা হলো তাজমহল আর লাল কেল্লার মতো অনবদ্য সব নিদর্শন, যা মুঘল অর্থনীতিকে নিয়ে গিয়েছিল তার একদম চূড়ান্ত শিখরে। কিন্তু ঠিক এখানেই শুরু হয় আসল ট্র্যাজেডি। এত গৌরবময় একটা রাজত্বের মর্মান্তিক অবসান ঘটে যখন শাহজাহান তার নিজের ছেলে আওরঙ্গজেবের হাতে ক্ষমতাচ্যুত আর বন্দী হন। একটু ভাবলেই বোঝা যায় যে পারিবারিক ঐক্য আর কাঠামো এই সাম্রাজ্যকে তিলে তিলে গড়ে তুলেছিল, তাই এবার সাম্রাজ্যকে ভেতর থেকে ছিঁড়ে ফেলতে শুরু করল। পর্ব ৪, আওরঙ্গজেব এবং পতনের বীজ।
আওরঙ্গজেবের এই আলোচিত শাসনকালটি মুঘল রাজবংশের সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় বাঁকবদল। যে নীতিগুলো সাম্রাজ্য গড়ে তুলেছিল আর যে নীতিগুলো একে ভেঙে ফেলেছিল তার তফাৎটা এখানে একদম স্পষ্ট। আকবরের ধর্মনিরপেক্ষ আর ঐক্যবদ্ধ করার নীতির একদম বিপরীতে আওরঙ্গজেবের ছিল কট্টর দৃষ্টিভঙ্গি। তিনি জিজিয়া কর পুনর্বহাল করেন, যার ফলে শুরু হয় বিভাজন। আওরঙ্গজেবকে অনেকেই বলতেন জিন্দা পীর বা জীবন্ত সাধু। তার এই ব্যক্তিগত কঠোর আদর্শ প্রশাসনিক নীতিতেও সরাসরি প্রভাব ফেলেছিল। এই ভীষণ কঠোর নিয়মকানুনের ফলে সাম্রাজ্যের বিশাল একটা অংশের প্রজারা ধীরে ধীরে প্রশাসন থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইতিহাসের একটা বড় পরিহাস হল আওরঙ্গজেবের শাসনামলেই মোগল সাম্রাজ্য ভৌগোলিকভাবে তার সবচেয়ে বড় আকার ধারণ করেছিল। কিন্তু মারাঠাদের সাথে বছরের পর বছর চলা ওই অন্তহীন সংঘাত রাষ্ট্রকে আর্থিকভাবে একদম নিঃস্ব করে দেয়। মানে সাম্রাজ্যটাকে বাইরে থেকে বিশাল দেখালেও ভেতর থেকে তা পুরোপুরি দেউলিয়া আর ফাঁপা হয়ে পড়েছিল। পর্ব ৫, শেষ মুঘল এবং চূড়ান্ত পতন। শত শত বছর ধরে গড়ে ওঠা একটা শক্তিশালী সাম্রাজ্য তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ে, এটা মূলত তারই একটা ধারাবাহিক ব্যর্থতার গল্প। ১৭০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর শুরু হল তীব্র উত্তরাধিকার যুদ্ধ। এরপর একের পর এক দুর্বল শাসক সিংহাসনে বসলেন, আর এই সুযোগে নাদির শাহের মতো বিদেশি আক্রমণকারীদের আঘাতে মুঘল সামরিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত ব্রিটিশরা পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নিল। নেতৃত্ব আর সম্পদ হারিয়ে গেলে একটা পরাশক্তি কিভাবে হুড়মুড় করে ধসে পড়ে, এটা তার একেবারে নিখুঁত একটা উদাহরণ। আর এই পতনের চূড়ান্ত ট্র্যাজিক চরিত্র হলেন বাহাদুর শাহ জাফর, শেষ মোঘল সম্রাট। আসলে একজন যোদ্ধার চেয়ে তিনি বরং ছিলেন একজন প্রতিভাবান কবি। চারপাশে যখন একটা গোটা সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, তখন তার প্রকৃত শাসন ক্ষমতা আটকে ছিল কেবল ওই লালকেল্লার দেয়ালের মাঝেই। কফিনের শেষ পেরেকটা ঠোকা হয় ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময়। জাফরকে প্রায় জোর করে এ বিদ্রোহের প্রতীকী নেতা বানানো হয়েছিল। কিন্তু ব্রিটিশরা অত্যন্ত নির্মমভাবে এই বিদ্রোহ দমন করে। জাফরকে গ্রেফতার করা হয়, আর এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে ৩০০ বছরের মুঘল সাম্রাজ্যে। একটা ঐতিহাসিক উদ্ধৃতি আছে যা ওই সময়কার পরিস্থিতিকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। একজন নির্বাসিত কবি, যিনি পেছনে ফেলে গেছেন লালকেল্লা এবং রেঙ্গুনে স্মৃতিতে পরিণত হওয়া একটি সাম্রাজ্য। জাফরকে যখন রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হলো, তখন একসময়কার অপ্রতিদ্বন্দ্বী একটা পরাশক্তি যেন খুব নীরবে একরাশ বিষাদ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটা ছিল একটা যুগের অত্যন্ত বেদনাবিধুর সমাপ্তি। সবশেষে এই প্রশ্নটাই বারবার মনে দাগ কাটে। অকল্পনীয় ধন সম্পদ, প্রবল ক্ষমতা আর শ্বাসরুদ্ধকর স্থাপত্যের বিস্ময়ে ঘেরা এমন বিশাল একটা সাম্রাজ্য কিভাবে কালের গহ্বরে ইতিহাসের পাতায় পুরোপুরি বিলীন হয়ে গেল। ক্ষমতার এই ভঙ্গুরতা আর ৩০০ বছরের এই নাটকীয় ইতিহাস সত্যি নতুন করে ভাবতে বাধ্য করে।